বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের। ওয়াশিংটন বৈঠকে সমাধানের আশা অর্থ উপদেষ্টার। নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের আর সুযোগ নেই, সিইসি তত্ত্বাবধায়ক পুনর্বহালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়। জাতীয় পার্টিতে ফের গৃহদাহ, নতুন মহাসচিব ঘোষণার পর অব্যাহতি পাওয়া নেতাদের পাল্টা সংবাদ সম্মেলন। ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে কক্সবাজার ফেনী সহ উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত, পদ্মায় আকস্মিক ভাঙন। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। ৭ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প একথা জানান। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতিকে অসহনীয় এবং মার্কিন অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এর প্রতিক্রিয়ায় কোনো মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হলে বর্ধিত হারটি ৩৫%-এর সাথে যোগ হবে। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, যদি কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে তবে তাদের কোনো শুল্ক দিতে হবে না। এক্ষেত্রে দ্রুত সরকারি অনুমোদন দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত করার শর্তে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনায় আশ্বাস দিয়েছেন ট্রাম্প। ৩ মাস সময় পাবার পরও বাংলাদেশি রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আর শিল্প মালিকেরা বলছেন, আগামী ৩ সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানো না গেলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য অপেক্ষা করছে অশনি সংকেত। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ সহ ১৪টি দেশের রপ্তানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ফের রপ্তানি বাণিজ্যে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলতি জুলাই মাসের মধ্যে নতুন সমঝোতার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। এই সময়ের মধ্যে ফলপ্রসূ চুক্তি করা গেলে কমানো যেতে পারে শুল্কের হার। সব মিলে বাংলাদেশের হাতে আছে মাত্র ২০ দিনের মতো। এই সময় যদি নতুন চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে কি অপেক্ষা করছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভাগ্যে? অবভিয়াসলি যদি 35% থাকে, তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব রপ্তানি পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস, সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করে নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে নতুন শুল্ক নীতির ঘোষণা দেন। পরে সমঝোতার জন্য সময় দেওয়া হয় ৩ মাস, যা শেষ হতে যাচ্ছে এই সপ্তাহেই। দীর্ঘ এই সময়টিকে কেন কাজে লাগাতে পারল না বাংলাদেশ? চায়নার সঙ্গে এত তাদের বাণিজ্য বিরোধ বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক বিরোধগুলো আছে, এটা সত্ত্বেও তারা একটা চুক্তির মতো করে ফেলেছে, কিন্তু বাংলাদেশ কোনো কিছুই করেনি। তাহলে অর্জনটা কি? তো শুধু কথার ফুল ঝুড়ি দিয়ে তো হবে না যে আমরা উইন উইনে যাব। তো এখন উইন উইন কি? আমরা এখন তো টোটালি একটা ডেঞ্জার জোনে চলে গেছি। সময় এখনো শেষ হয়ে যায়নি, তাই কাজে লাগাতে হবে প্রতিটি মুহূর্ত। এখনই অন্তত 10 পৃষ্ঠা হলেও একটা খসড়া নিয়ে যেতে হবে তাদের সামনে। এই খসড়া নিয়ে তারপরে তারা কি চায়, আমরা কি চাই, সেটা উপস্থাপন করতে হবে, করে শুল্কের বিষয়ে একটা চুক্তি করতে হবে। অশুল্ক বাধা দূর করার জন্য আমাদের পরিকল্পনা কি, সেটা পরিষ্কার করে বলতে হবে। সমঝোতার প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র সে দেশে পণ্য রপ্তানিতে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে আলোচনায় তা কমবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরের সচিবালয় অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বৈঠকে শুল্ক হার কমানোই মূল লক্ষ্য, সাথে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, খাদ্যপণ্য, এয়ারক্রাফট, সেনা সরঞ্জাম আমদানি বাড়ানো হবে বলেও জানান বাণিজ্য সচিব। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকন উদ্দিন। ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশি পণ্যের ওপরও ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে ৯০ দিনের জন্য তা স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই সোমবার প্রধান উপদেষ্টার কাছে আরেকটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের জন্য ৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে বলে জানান ট্রাম্প।
দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্কারোপ যা 1 আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে খোলা রয়েছে আলোচনার দরজা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে অর্থ উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজার্সগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য সচিবও। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, শুল্ক হার কমানোই হবে বৈঠকের মূল এজেন্ডা। বলেন, দেশটির প্রতিষ্ঠান বোয়িংকে আরও ক্রয়াদেশ দেওয়া হবে, সাথে সরকারিভাবে বিদেশি খাদ্যপণ্য ও সেনাবাহিনীর জন্য সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যে আলোচনা করব সেটা তো রেসিপ্রোকাল ট্যারিফ আমরা চাই না থাকুক। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে এনবিআর এবং সরকারের অন্যান্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। বোয়িং এর ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত শুল্কারোপ ঠেকানো না গেলে দেশের বাজারে কী প্রভাব পড়তে পারে, আর 3 মাসেও কেন কোনো সমাধানে পৌঁছা গেল না। আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই 2রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। কিছু না হলে প্রেশার হবে সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। অর্থমূল্য বিবেচনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির 87%ই তৈরি পোশাক। বর্তমানে দেশটিতে পোশাক পণ্য রপ্তানিতে গড়ে 15% শুল্ক পরিশোধ করতে হয় বাংলাদেশকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের অধীনে যে 3টি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন কানাডিয়ান হাই কমিশনার। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা। পর্যবেক্ষক সহ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে কানাডার সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। পরে ব্রিফিংয়ে বৈঠকের তথ্য জানান সিসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে আজ। এই রায়ের ফলে সংবিধানে পুনর্বহাল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে গণভোটের বিধানও। এর আগে গত বছরের 17 ডিসেম্বর রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী করে। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে, সেই ভিত্তিকে ধ্বংস করা হয়েছে। ভিন্ন মতকে দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন মত পোষণ এবং কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিএনপির নামে সংঘবদ্ধ অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তি আর পাল্টা যুক্তির মধ্য দিয়ে মত প্রকাশের সৌন্দর্যকে নান্দনিক করে তোলে যে বিতর্ক, সেই আয়োজনের এই আসরে যুক্ত হয়েছে দেশের তরুণ বিতার্কিকদের প্রতিনিধিরা। বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ডায়ালগের আয়োজনে সিভিল ডিসকোর্স 2025-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবও বললেন, ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য।
আর নতুন বাংলাদেশে ঘুচাতে হবে কেন্দ্রের সাথে প্রান্তের দূরত্ব। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় দলের নাম ভাঙিয়ে অনেকেই অপকর্ম চালিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। বিএনপি কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারীকে বরদাস্ত করবে না বলেও সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে। এটাই তো নৈরাজ্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পাবনা কুষ্টিয়া হয়ে এখন মেহেরপুরে এনসিপির জুলাই পদযাত্রা। আবরার ফাহাদ থেকে আবু সাইদ মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে মেহেরপুরে পৌঁছায় জুলাই পদযাত্রা। এ সময় এনসিপির তরুণ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শহরে পদযাত্রা এবং পথসভায় অংশ নেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এনসিপির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রীয় অবিচার এবং স্বৈর শাসনের বিরুদ্ধে জনতার প্রতিবাদ। এর আগে দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ভারতের বিরুদ্ধে কথা বলায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। পরে সেখানকার 5 রাস্তার মোড়ে মূল পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের দিশা টাওয়ারে জুলাই বিপ্লবে নিহত এবং আহত পরিবারের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আবরার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। জাতীয় পার্টিতে আবারও শুরু হয়েছে গৃহদাহ। দলের মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারির নাম ঘোষণার 12 ঘণ্টা না যেতেই অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ জ্যেষ্ঠ নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দলটির অভ্যন্তরে আর্থিক অনিয়মেরও অভিযোগ তোলেন। তবে নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় পার্টি কখনো ক্ষমতায় থেকে আবার কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে দেশের মানুষের কাছে আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার অধীনে একতরফা দিনের ভোট রাতে এবং সাজানো নির্বাচনে নৌকার সহযাত্রী ছিল দলটি। এই দলটির প্রধান এইচ.এম. এরশাদের মৃত্যুর পর তারই ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের, স্ত্রী রওশন এরশাদ এবং সাবেক স্ত্রী বিদিশা এরশাদের মধ্যে দলের কর্তৃত্ব নিয়ে টানাপোড়েন তৈরি হয়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে জাতীয় পার্টিও কোণঠাসা হয়ে পড়ে। অনেকটা আড়ালে চলে যায় জাতীয় পার্টির কর্মকাণ্ড। কিন্তু হঠাৎই সোমবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব ঘোষণার পর উত্তাপ ছড়ায়। সেই উত্তাপ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ পর্যন্ত গিয়ে গড়ায়। যারা এই অভিযোগগুলো তুলছেন তাদের প্রেসিডিয়াম মেজরিটি না থাকায় তারা ওই দিকে না গিয়ে জনসমক্ষে দলকে, চেয়ারম্যানকে এবং নিজেদেরকেও হেয় প্রতিপন্ন করছেন, যার ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাময়িকভাবে। তিনি পিছের এক পথ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। সদ্য বিদায়ী মহাসচিব ও তার পক্ষের জ্যেষ্ঠ নেতারা দলটির চেয়ারম্যানের একক সিদ্ধান্তের চরম প্রতিক্রিয়া তুলে ধরেন। তবে দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন শামীম হায়দার পাটোয়ারি। এই গঠনতন্ত্রে যে 20-1 ক, আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। জি, আসলে বেশিরভাগ মহাসচিব 20-1 ক দিয়েই মহাসচিব হয়েছে, তো তখন স্বাভাবিকভাবেই ওনারা এটাকে ওন করে, আর যাওয়ার সময় এটাকে সবাই ডিজোন করে। এই ধরনের একটি ধারা
থাকার প্রয়োজন আছে। দলের সংকট নিরসনে নেতাকর্মীরা চাইলে বহিষ্কৃতরা ফিরে আসতে পারেন বলেও জানান শামীম হায়দার পাটোয়ারি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মৌসুমের রেকর্ড বৃষ্টিতে কোমর পানিতে ডুবে গেছে ফেনী শহর। প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন স্থানের রাস্তাঘাট, বাসাবাড়ি এবং দোকানপাট। মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে কক্সবাজারে। উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এছাড়াও নোয়াখালী সহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সব সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের বৃষ্টিতে ফেনী জেলার বিভিন্ন স্থানের রাস্তাঘাট, বাসাবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। গত 24 ঘন্টায় 440 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিলোনিয়া নদীর পানি ও পরশুরামে বৃষ্টির পানি বিপদসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এরপর ঘর থেকে কেউ বাড়াতে থাকছে না, আমরা সবার বিপদ ঢুকে আছি। অব্যাহত বর্ষণে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্ক করছে লাইফগার্ড কর্মীরা। বিরূপ আবহাওয়ার কারণে টেকনাফের সাথে সেন্ট মার্টিনস দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যেতে হবে, আর আমাদের এই যে একটা কারাসেনা নদী, ওইটা যদি একটু খনন করা হতো তাহলে আমরা একটু সুবিধা পেতাম। 2-3 দিন বৃষ্টিপাতের পর থেকে আমরা পাহাড় ধসের আশঙ্কার কথা এবং সেখান থেকে পরিবারদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। নোয়াখালীতেও 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেছে, ভোগান্তিতে পড়েছে মানুষ। সব দিকে পানি, আমরা এখন নিরুপায়, আমরা মানবতার জীবন কাটাচ্ছি। দুদিন থেকে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা রান্নাবাড়ি করতে পারি না। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বেল সহ যে বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর সাথে ঢাকা বিভাগ অনেক জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। তবে আশা করা যায় কালকে থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের 200 মিটার এলাকা। বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত 2 দিনে তড়িঘড়ি করে স্থানীয়রা নিজস্ব স্থাপনা সরিয়ে নিয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। চোখের পলকে বিলীন হচ্ছে বসতভিটা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে 200 মিটার এলাকা নদীতে ধসে গেছে। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বেশ কয়েকটি বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে নদী পাড়ের স্থাপনা সরিয়ে নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, শরীয়তপুরের এই বাঁধ বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা এক ভাঙ্গা দিয়ে আসছি, আবার বাড়ি করছি, আবার ভাঙ্গা দিছি। নদীতে ভাঙ্গা হলাইছে এটি সব, বা গদবার কিছু সরাই হাতটা নেরম ভাঙ্গা ভাঙছে। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যে অনতি বিলম্বে পদ্মা নদীর পাড়ে স্থায়ী বাঁধ যদি হয় তাহলে হয়তো বা আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই হতে পারে। তীররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে দায় সারছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা ভাঙনটা প্রতিরোধ করার জন্য যেন আর একটু না ভাঙে, এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলব। এটা প্রকল্প করার জন্য যেই ব্যবস্থা নেওয়া, সার্ভে, ডিজাইন, এগুলো আমাদের প্যারালালি হচ্ছে। প্রকল্পটা যদি আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্পটা পাস হয়ে যায়, যেন আমরা এই সমস্যাটা আগামী বর্ষা মৌসুমে আমরা ফেস না করি।
শুধু আশ্বাস নয়, দ্রুত নদীর তীররক্ষা বাঁধ সংস্কার করার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। প্রতিশ্রুত অর্থ সহায়তা না পাওয়ায় রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয় ভাঙচুর করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। তাদের দাবি, অর্থ না পেয়ে তারা বারবার ভোগান্তির শিকার হয়েছেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী রোববারের মধ্যে অর্থ সহায়তা দেওয়ার আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন তারা। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর শাহবাগ সংলগ্ন এলাকায় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয় এই হট্টগোল। ঘোষিত অর্থ সহায়তা পেতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের বেশ কয়েকজন জড়ো হন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে। অর্থ দেওয়ার জন্য একাধিকবার তারিখ দিলেও তা না পেয়ে অফিসে তালা লাগিয়ে দেন আহতরা। এ সময় কর্মকর্তাদের সাথে কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে। জুলাই অভ্যুত্থানে আহতদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘোষিত অর্থ সহযোগিতা পাননি তারা। উনি দিবে এবং 100% ইনশোর করার পরে আমাকে ডে বাই ডে উনি এখানে নিয়ে আসা হচ্ছে। ওনাদের কোনো জবানে ঠিক নাই, ওখানে আজকে বলে এক কথা, তখন বলে এক কথা। মাসে 15 দিন আমি ভিক্ষা চাইতে আসি, আমি কি দেখাও কি অবস্থা আমার লিভার 200 প্লাস। তবে রোববারের মধ্যে আহতদের অর্থ সহায়তার আশ্বাস দেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাকে তো ক্যাটাগরি সি, ক্যাটাগরি এ বির যেই বন্টনের কথা বলা আছে, ওই জায়গাগুলোতে একটা চ্যালেঞ্জের মুখোমুখি আছি। অ্যাটলিস্ট যারা খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন তাদেরকে আমরা অ্যাড্রেস করতে পারি। এই মানুষগুলোকে দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, কিন্তু আমার যে সীমিত জায়গাটা, ওখান থেকে টার্গেট করারটা জায়গাটা একটু সময় নিয়েছি। 3-4 দিন, রোববারের মধ্যে একটা কিছু করব। উইল ডু ইট। আন্দোলন প্রত্যাহার করে জুলাই যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অর্থ সহায়তা নিয়ে কোনো ছলচাতুরি মানা হবে না। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিদেশে থাকার সম্পদের তথ্য পেতে বিলম্ব হওয়ায় অনুসন্ধান কাজ দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, দুদক কর্মকর্তারা নির্ধারিত সময়ের ভেতর তদন্ত কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে তা বাধাগ্রস্ত হচ্ছে। বারবার তলব করা হলেও শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির না হওয়ায় তাদের বক্তব্য গ্রহণ ছাড়াই তদন্ত এবং বিচার কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে বলেও জানান দুদক মহাপরিচালক। বলেন, তথ্যগত ত্রুটির জন্য ডিজিএফআই এর 4টি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট অবরুদ্ধ হয়ে আছে, যা শীঘ্রই সংশোধন করা হবে। যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনাঙ্গন যে বাংলাদেশের কেন্দ্রবিন্দু এবং দেশের সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে তা ল রিপোর্টার্স ফোরামের মাধ্যমে সারা দেশ জানতে পারছে। তিনি বলেন, ল রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট এবং আইনাঙ্গনকে এমনভাবে তুলে ধরছে যাতে এই অঙ্গনে কেউ দুর্নীতি করতে চাইলেও চিন্তা করে, আবার ভালো কাজ করতে অনুপ্রাণিত হয়। মঙ্গলবার আইন, বিচার, সংবিধান এবং মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2025-2026 সালের কমিটিতে সভাপতি হিসেবে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাভেদ এবং নিউ এজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুর শেষ সময় পাশে থাকার সুযোগ পাওয়ায় জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বাদ আসর ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মাহমুদুর রহমান বলেন, বছরের পর বছর প্রিয় সন্তানকে ছাড়া নিঃসঙ্গ এবং সংগ্রামী জীবন পার করেছেন তার মা মাহমুদা বেগম। মিথ্যা মামলায় তাকেও নিস্তার দেয়নি ফ্যাসিবাদী সরকার। অবশেষে সেই মামলা মাথায় নিয়ে 87 বছর বয়সে বিদায় নেন তিনি। মাহমুদুর রহমান বলেন, জীবনের শেষ সময়ে মায়ের পাশে থাকার সুযোগ পেয়েছিলেন, এটাই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই সুযোগ পাওয়ায় জুলাই যোদ্ধাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মরহুমার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়ার অনুরোধ জানান তিনি।
ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির কমিটি পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সামনে পদবঞ্চিতরা কর্মসূচিতে অংশ নেন। বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাবুল হোসেন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন মোল্লা সহ অন্যরা। অভিযোগ করেন উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের নিয়ে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন পদবঞ্চিত বিএনপি নেতারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন এবং রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও বিদায় 2024-25 অর্থ বছরে দেশের রপ্তানি আয় $48 বিলিয়ন ছাড়িয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 8.5% বেশি। এই প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও আগামী দিনে রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানামুখী সংকট রপ্তানি আয়ের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। রিপোর্টারও জানাচ্ছেন আরাফাত ইসলাম। গত অর্থবছরের শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হতে থাকে দেশের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের অধিকাংশ এমপিরা। দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করেছে যে ক্ষমতার এই পালাবদলের প্রেক্ষাপটে নানা অস্থিরতার মধ্যেও দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে $4,800 কোটি রপ্তানি আয় হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 8.58% বেশি। 2019-20 অর্থ বছর থেকে গত 5 বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে 43.39%। একই সময়ে পোশাক শিল্পে রপ্তানি আয় বেড়েছে 40.8%। রপ্তানিকারকরা বলছেন নতুন অর্থ বছরেও এই ধারা অব্যাহত রাখা সম্ভব, তবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই মুহূর্তে আমাদের সক্ষমতার 70 থেকে 80% ক্যাপাসিটিতে আমরা চলছি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আরও কম যারা কাপড় তৈরি করেন। তো এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেক ভালো ভালো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার অনেক ফ্যাক্টরি চালু আছে কিন্তু জ্বালানি সমস্যার কারণে ফুল আপনার ক্যাপাসিটি চলছে না। সো এগুলোই আমাদের চ্যালেঞ্জ এবং এগুলাকে সামনে রেখে আমরা যদি কাজ করি প্রপারলি তাহলে এই গ্রোথ ধরে রাখা সম্ভব এবং আশা করি নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না। তাহলে আমরা মনে করি যে এই গ্রোথ থাকবে। অর্থনীতিবিদদের মতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও সরকারের নীতিগত সহায়তা সহ বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে গ্রোথ আছে, কিন্তু সামনে বড় বড় কিছু ট্রানজিশন আছে, সেগুলোর সাথে আপনাকে আমাদের এক্সপোর্টারদেরকে তাদের সক্ষমতা প্রোডাক্টকে মানে খাপ খাইয়ে নিতে হবে। গত অর্থ বছরের যে ইকোনমিক গ্রোথ 3.3%-এ নেমে এসছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা প্রজেক্ট করেছে আসবে বলে প্রজেক্ট করেছে, সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে গেলে অর্থনীতি বিশেষ করে এক্সপোর্ট সেক্টর খুব আনইন্টারাপ্টেড থাকতে হবে। প্রাইভেট সেক্টরের তাদের সমস্যাগুলো কি, কোথায় ইমিডিয়েট সহায়তা লাগবে, গ্যাস হোক বা অন্যান্য এক্সপোর্ট ফাইন্যান্স হোক, সেই জায়গাটায় আউটরিচ প্রয়োজন। এক্সপোর্ট সামনে আমরা যদি 100 বিলিয়নে নিতে চাই, আমাদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ দুটোই বাড়াতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবল। নারী ফুটবলে বাংলাদেশ ইতিহাস গড়লেও ঘরোয়া ফুটবলে নেই কোনো সাংগঠনিক কাঠামো। 2010 সালে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখার পর থেকে 15 বছরে ঘরোয়া লিগ হয়েছে মাত্র 6 বার। মেয়েরা যে সাফল্য এনে দিয়েছে তার ধারা অব্যাহত রাখতে লিগ আয়োজনের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ মঞ্চে নিয়ে গেছেন আফিয়াদা, ঋতুপর্ণারা। বিস্ময়কর হলেও সত্যি, দেশে মেয়েদের জন্য কোনো টুর্নামেন্ট নেই। সর্বশেষ লিগ হয়েছে 13 মাস আগে, সেটিও নামমাত্র। তাই নতুন খেলোয়াড়দের উঠে আসার রাস্তা সহজ করতে লিগ আয়োজনের বিকল্প দেখছেন না জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুন। আমাদের দেশে তো লিগ মানে রেগুলার হয় না, তো যেমন আপনার ভুটানই ধরেন একটা দেশ, ওদের তো আর মেয়ের টিমে তো ভালো রেজাল্ট করে নাই, আমরা যেমন করছি তাও যতটুকু পারছি।
তো আমার মনে হয় যে আমাদের দেশে যদি লিগটা কন্টিনিউ হইতো আমার মনে হয় আরও অনেক প্লেয়ার বের হয়ে আসতো। একের পর এক সাফল্য এনে দিলেও দেশের নারী ফুটবলের কোনো কাঠামোই গড়ে ওঠেনি। শুধুমাত্র বাফুফে ভবনে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পেই তাদের পথ চলা। এই মুহূর্তে মেয়েদের লিগ নিয়মিত করতে বাফুফের আরও উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। নারী ফুটবলই ভালো রেজাল্ট দিচ্ছে, চমক দিচ্ছে, সব কিছু তারাই দিচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি কেন যে ক্লাবরা লিগটায় অংশগ্রহণ করে না, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় যে একটা আইনই হওয়া উচিত ফেডারেশনের সভাপতি নিজেই ক্লাবগুলোর প্রেসিডেন্টের সাথে কথা বলে তাদের একটা টিম করা উচিত এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত। নানান সীমাবদ্ধতার মাঝেও মেয়েদের অর্জনের এত প্রশস্তিগাথার মধ্যে তাই গোড়ায় গলত হয়ে থেকে গেছে লিগ ফুটবলের অভাব। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের, ওয়াশিংটন বৈঠকে সমাধানের আশা অর্থ উপদেষ্টার। 3 নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের আর সুযোগ নেই, সিসি তত্ত্বাবধায়ক পুনর্বহালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়। জাতীয় পার্টিতে ফের গৃহদাহ, নতুন মহাসচিব ঘোষণার পর অব্যাহতি পাওয়া নেতাদের পাল্টা সংবাদ সম্মেলন। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে কক্সবাজার ফেনী সহ উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত, পদ্মায় আকস্মিক ভাঙন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।